জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টায় আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন তিনি। কাল পলো গ্রাউন্ডে মহাসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে দলীয় প্রচারণার বাসে করে নেতাকর্মীদের বহরের সাথে রাত 8:45টার দিকে পৌঁছান নগরীর স্টেডিয়াম এলাকায় রেডিসন ব্লু হোটেলে। এ সময় বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। রোববার সকাল 11:30টায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে এলেন তারেক রহমান। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। পলো গ্রাউন্ডের সমাবেশে অন্তত 20 লাখ মানুষের সমাগম হবে ধারণা করা হচ্ছে। মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, পরিবহন খরচ সহ অন্যান্য বিষয় ব্যয়বহুল হওয়ায় বিএনপি ভবিষ্যতে মনোরেল স্থাপনের পরিকল্পনা করছে। এতে খরচ কমে আসবে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তরুণদের সাথে মতবিনিময়ে একথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান নামের এই মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান তার দেশ গড়ার ভাবনা তরুণদের অবহিত করেন। বলেন, বেকারত্ব কমাতে ক্ষুদ্র ঋণের পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রেমিটেন্স প্রেরণকারীদের বিশেষ ইনসেন্টিভের ব্যবস্থা করার কথা জানান তিনি। দেশের বিভিন্ন প্রান্তে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির উদ্যোগে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় অংশ নেয়া 10 জন বিজয়ীকে তারেক রহমানের সাথে এই মতবিনিময় সভায় অংশ নেন। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগের সামনে হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। পানি ফিল্টার করতে কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো, অথচ যাকে আমরা জাম দিতে পারবো আমাদেরকে দুটো কাছে গিয়ে থাকতে হবে। তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা নির্বাচনী জামায়াতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো আঁতাত হলে তা বাংলাদেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও 1 আসনের সুকানপুকুরি ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় কথা বলেন তিনি। এর আগে শনিবার বিকেলে একই ইউনিয়নের ডিহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার লড়াই অদৃশ্য শক্তির সঙ্গে। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। বেলা 12টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের আরেক নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এর আগে বিভিন্ন সড়ক ও বাজারে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মহাসচিব। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা সংখ্যা একটু বেশি, ঠিক না? আজকে পত্রিকায় একটা খবর বেরিয়েছে, আপনারা যদি দেখেন দেখবেন যে ফারাক মাদ্রাসার দার্শনিক তিনি বলতেছেন যে জামাতের সঙ্গে আমেরিকার একটা গোপন আঘাত হয়েছে। এই আঘাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আমরা ধারে শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। এদিকে ভারতের সাথে বিএনপির চুক্তি হয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে তা রাজনৈতিক অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলে বিএনপির নামে টাকা চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, সরকার গঠন করলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে এসব কার্ড নাগরিকদের কাছে পৌঁছে দেবে বিএনপি। একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপি রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি। উত্তরাঞ্চলে 2 দিনের নির্বাচনী সফরের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত একাধিক জেলায় গণসংযোগে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াত আমির। সেখানে দোয়া শেষে তিনি বলেন, শহীদদের দেখানো পথেই বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়া হবে। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের ওপর কোনো প্রতিবেশী দেশের খবরদারি মেনে নেওয়া হবে না। দুপুর ও বিকেলে বগুড়া ও সিরাজগঞ্জে আয়োজিত জনসভাগুলোতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে শনিবার সন্ধ্যায় পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি মতিউর রহমান নিজামী হত্যার প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সমালোচনা করেন এবং রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান। 6 তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন, হালাল নয় হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে। ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা করে। জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে। আমি দখল করেছি তা আপনি আমার নাম বলবেন কেন? সম্মানিত ভাইয়েরা, এটা ভালো লক্ষণ নয়। 15.5 বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন, নির্যাতিত হলেন, এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন? কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন? জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি। কোনো আসন না পেলেও জোটবদ্ধ হয়ে কাজ করবে দলটি। এদিকে এনআইডি ও বিকাশ নম্বরের খবর ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে একটি দল, এমন অভিযোগ করেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, জামায়াতকে নিয়ে একটা দলের শীর্ষ নেতার বক্তব্য আপত্তিজনক। অপপ্রচার করে 11 দলীয় নির্বাচনী জোটের নেতাদের ওজন কমানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এদিকে নির্বাচনী ঐক্যে যোগ দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘ 17 বছর যাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, 5 আগস্টের পর তাদের মাঝে ফ্যাসিবাদী আচরণ দেখতে পেয়েছি। এই জোট নিছক নির্বাচনী জোট নয়, বরং 5 আগস্টের পর সুন্দর বাংলাদেশ গড়ার প্রচেষ্টা। এই উদ্যোগের সাথে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সকলে মিলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আজকে এই 10 দলের সাথে আরেকটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করবেন। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ। নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন আসনে ভয়ভীতি দেখাচ্ছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর ভাটারা থানায় নির্বাচনী জনসংযোগে এসব কথা বলেন তিনি। মন্তব্য করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এমন সব আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়নের সম্ভাবনা নেই। জনগণকে এসব আশ্বাসে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেন, এনসিপির প্রচারণায় নানাভাবে বাধা সৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এদিকে ঢাকা 8 আসনে 10 দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় তারা প্রতিপক্ষের হয়রানির শিকার হচ্ছেন।
বিভিন্ন এলাকায় ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে। আমাদের পোস্টার, আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কারণ বাজার থেকে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে রাখা হয়েছে, ফলত দাম বৃদ্ধি হচ্ছে। ইনশাল্লাহ আমি পার্লামেন্টে গেলে ওই দিনে আমি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবো, এবং সিন্ডিকেটটা অনেক বড় শক্তিশালী। শেখ হাসিনার সময় সিন্ডিকেট ছিল, এখনো আছে, জাস্ট লোকগুলা পরিবর্তন হয়েছে, সিন্ডিকেট পরিবর্তন হয় না। তো যারা বলেছে আমাদের প্ল্যান আছে, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই, আমরা এটা বিশ্বাস করি না। কারণ বাস্তবে তাদের কোনো প্ল্যান নাই, বাস্তবে তারা পরিবর্তন চায় না, বরঞ্চ তারা মানুষের সাথে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নামে প্রতারণা করছে। শনিবার তৃতীয় দিনের প্রচারণায় রাজধানীতে দিনভর নির্বাচনী মিছিল সমাবেশ করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারে অংশ নেন ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। কখনো বাড়ি গিয়ে আবার কখনো রাস্তায় বিপণী বিতানে ভোটারদের হাতে তুলে দেন লিফলেট। নির্বাচিত হলে এলাকার জনগণকে ভুলে যাবেন না বলেও প্রতিশ্রুতি দেন। একই আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান গণসংযোগ করেন চিড়িয়াখানা রোডে। এদিকে ঢাকা 6 আসনের ওয়ারিতে প্রচারণায় যানজট হ্রাস ও আবর্জনামুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আর সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী আমানুল্লাহ আমান। বিহারি ক্যাম্পে প্রচারণার সময় নারী কর্মীদের নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা 16 দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন। স্বচ্ছ, ক্লিয়ার জনগণের জন্য কি করবেন? আমরা আমাদের পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা কখনো গুপ্ত কোনো রাজনীতি বা জনগণের পাশে ছিলাম না, এমন অবস্থায় কখনো বাংলাদেশ দল ছিল না। সেই জায়গা থেকে আমার মনে হয় জনগণ জানে বাংলাদেশের পক্ষের শক্তি, জনগণকে সাথে নিয়ে সামনে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চায়। যদি রাজনীতি সৎ হয়, রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করেন, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। চট্টগ্রামের আগ্রাবাদে গণসংযোগকালে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, বিএনপির সঙ্গে কোনো বিদেশি শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি অপপ্রচার। বরিশাল 5 আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার বলেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, তাই এবার জনগণ সঠিক দলকে নির্বাচিত করবে। এদিকে দিনাজপুরে বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন, খুলনায় আজিজুল বারী হেলাল এবং ভোলা 1 আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ জনসংযোগ করেন। অন্যদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় গণসংযোগকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। পটুয়াখালী 2 বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, এবার সময় এসেছে দুর্নীতিমুক্ত শাসক নির্বাচনের। রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে ফেনীতে নির্বাচনী প্রচারণা চালান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। এক দোসরের দিন শেষ হলে নতুন আরেক দোসরকে বসানোর জন্য তারা পায়তারা চালিয়েছে। এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না। ফেনীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলছেন যারা, আজকে পেশি শক্তির হুঙ্কার দিচ্ছেন, আপনাদের মনে থাকার কথা, মনে রাখার কথা, এই প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা, যারা আপনাদের এই হুঙ্কারকে ভয় করবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়ে 1 আসনের এনসিপি প্রার্থী সার্জিস আলম এবং বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে তাদের নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান। 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনী সভায় অবৈধভাবে তোরণ নির্মাণ, দলের প্রধান ব্যতীত অন্য নেতার ছবি ব্যবহার করে ব্যানার স্থাপন এবং
রিটার্নিং কর্মকর্তার কাছে ফেসবুক আইডি জমা না দিয়েই প্রচারণা চালান তিনি। অন্যদিকে ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে অভিযোগ, পৌর এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে ফেস্টুন স্থাপন, অপসারণকালে ম্যাজিস্ট্রেটের কাজে বাধা, অসৌজন্যমূলক আচরণ, অবৈধ জমায়েত এবং অনুমতি ছাড়া অনলাইন প্রচারণার নোটিশে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের সবাই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। শনিবার জাতীয় নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নির্বাচন ঘিরে সব প্রস্তুতি এগিয়ে চলছে। চট্টগ্রামে কোনো বড় চ্যালেঞ্জ নেই বলেও দাবি করেন তিনি। ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই উন্নত হবে বলে আশাবাদ জানান নির্বাচন কমিশনার। এখানকার প্রত্যেকটা কর্মকর্তার মধ্যে তারা অত্যন্ত কমিটেড, অত্যন্ত সিনসিয়ার, ভালো নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু তারা করছেন এবং করবেন, এবং আমি আশা করি যে আমাদের নির্বাচনটা স্বচ্ছ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর একাদশ মৃত্যুবার্ষিকী ছিল শনিবার। এ উপলক্ষে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এর আগে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়েও দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, এনসিপির এমন অভিযোগ পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। 111 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার কোকো গুরুতর অসুস্থ হয়ে মারা যান। এ সময় রিজভী তারেক রহমানের নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রচারণায় অংশ নেন তিনি। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। 2015 সালে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। নির্বাচনে জয়ী হলে ঢাকা 7 আসনের সব সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। শনিবার রাতে লালবাগে হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। জনসভায় ঢাকা 7 আসনের বিভিন্ন ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নির্বাচনে জয় পাওয়ার ব্যাপারেও আশাবাদ জানান আব্দুর রহমান। ইসলামী আন্দোলন সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। এই আসনে অনেক সমস্যা, বিশেষ করে গ্যাসের সমস্যা, সোয়ারের সমস্যা, অনেক সমস্যা আছে, কিন্তু মানুষ পরিবর্তন চায়। আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই তাহলে আল্লাহর রহমতে আমার পরিকল্পনা আছে। এই পুরান ঢাকা একটা অপরিকল্পিত জায়গা, এইটা আমি একটা মডেল টাউন করবো ইনশাল্লাহ। যেহেতু 3 বার নির্বাচন করছি, আমি পরিচিত এবং মানুষ পরিবর্তন চায়। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির 5 শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। শনিবার সংবাদ সম্মেলনে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তারা। সংবাদ সম্মেলনে হান্নান মাসুদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তেই এনসিপির যাত্রা। বিএনপি ও অঙ্গ সংগঠনের 17 জন সাবেক নেতার নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে নতুন নেতাকর্মীরা এনসিপিতে যুক্ত হচ্ছেন বলে জানান আব্দুল হান্নান মাসুদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নে বিএনপির বিরুদ্ধে নির্বাচনের প্রচারকালে জামায়াতের মহিলা কর্মীদের বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ 1 আসনের প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন মোল্লা। বলেন, এর আগেও নির্বাচনের প্রচারণায় বাধা দেয়া সহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল তারা। শনিবার নারায়ণগঞ্জ 1 আসনে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। রূপগঞ্জে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেন তিনি। বলেন, নির্বাচনে জয়ী হলে রূপগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলবেন। এ সময় তিনি অভিযোগ করেন, প্রচারণার সময় জামায়াতের মহিলা কর্মীদের বাধা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমাদের গোলাকান্দা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটছে, সেও এরকম মহিলাদেরকে প্রচারের কাজে বাধা দিয়েছে এবং আমি আশঙ্কা করছি যে সারা রূপগঞ্জে এই বাধা দেওয়ার একটা দূরভিসন্ধি চলছে। এটা তো আসলে সবার জন্য আতঙ্কের বিষয়। বাংলাদেশে টোটাল ভোটারের অর্ধেকের বেশি নারী, তো নারীদের কাছে নারী খুব সহজ যেতে পারে, মহিলা কর্মীদের কাছে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তাদেরকে হুমকি ধমকি দেওয়া, এমনকি বলছে হাত পা ভেঙে দিব এবারে এলাকায় আসলে, এমনকি পাশবিক নির্যাতনের হুমকি দিয়েছে। মূলধারার 2টি রাজনৈতিক দল নির্বাচনমুখী হওয়ায় আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার দুপুরে সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে বর্তমানে মূলধারার 2টা রাজনৈতিক দলই প্রধান দল হিসেবে বিবেচিত হচ্ছে। 2টাই নির্বাচনমুখী, কারণ নির্বাচন না হলে তারা ক্ষমতা যেতে পারবে না। সুতরাং তারা যেহেতু চাচ্ছে নির্বাচন হোক, সরকারও চাচ্ছে নির্বাচন হোক, আইন শৃঙ্খলা বাহিনী থেকে মরাল পাবে, ইলেকশনের সময় আশা করছি যেটা কি করবে। আপনি যে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছেন, পুলিশকে দেখছেন, তাদের সহায়তা থাকবে বিজেপি, থাকবে সামরিক বাহিনী সহ সকলেই, সুতরাং ইনশাল্লাহ হবে। ওসমান হাদিকে হত্যার পর ফ্যাসিস্টরা নতুন ন্যারেটিভ তৈরি করছে, এমনকি এখনও হাদির পরিবারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই ওমর হাদি। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে শহীদ ওসমান হাদি হত্যা, ন্যায় বিচার, রাষ্ট্রীয় সংকট ও আধিপত্যবাদী কাঠামো শীর্ষক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, খুনিরা 6 ঘন্টার মধ্যে হাদিকে হত্যা করে পাশের দেশে চলে গিয়েছে। হাদি ইনসাফের লড়াই শুরু করেছিল, আর এর শেষ করতে হবে দেশবাসীকে। সরকার যে টাকা আর ফ্ল্যাট দিয়েছে তা জনগণের টাকা বলে উল্লেখ করেন হাদির বড় ভাই। হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সবাইকে আরও সোচ্চার হবার আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শায়ক মাহাদি জানান, হত্যার পেছনের ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। জনতুষ্টির বিচার দেশবাসী চায় না, তাই এর যথাযথ তদন্ত হওয়া উচিত। ওসমান হাদির সারা জীবনের অ্যাক্টিভিজমের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী কোনো মানুষের সাথে তার কখনো সুসম্পর্ক গড়ে উঠে নাই। তার সুসম্পর্কের মাপকাঠি ছিল বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। ওসমান হাদির আজন্ম লড়াই ছিল বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা। তার আজন্ম স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে আধিপত্যবাদীদেরকে বিতাড়িত করা। জুলাইয়ের পরের বাংলাদেশে আমরা এই দৃষ্টান্ত অন্তত স্থাপন করতে পেরেছি যে বাংলাদেশের যত শক্তিশালী ব্যক্তি হন না কেন, তাকে বিচারের কাঠগড়ায় আসতে হয়, তাকে বিচারের কাঠগড়ায় আসতে হয়েছে। সুতরাং শরীফ ওসমান হাদির হত্যার পেছনে যদি শক্তিশালী ব্যক্তিরা থাকেন, তারা কারা, তাদের নাম তদন্তে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। তদন্তে আসলে তাদের যথাযথ বিচার হবে।
ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গেল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে হাসান মোল্লাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এখনো কোনো সিদ্ধান্ত নিই নাই। পোস্টমর্টমের পরে কি হয় তারপর আমরা ফ্যামিলিতে যারা আছে আমাদের তাদের নিয়ে আমরা বলবো। আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে যারা তাকে গুলিবিদ্ধ করেছে তাদের গ্রেপ্তার করা হোক। কারওয়ান বাজারের দোকান দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে শীর্ষ সন্ত্রাসী দিলীপের নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে, এমন দাবি করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। শনিবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জিন্নাত, কাদির ও রিয়াজকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরেক শুটার রহিম ছিল ধরাছোঁয়ার বাইরে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার মাধবী থেকে তাকে 2টি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজি ও কারওয়ান বাজারের দোকান দখল মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। এটা আপনারা দেখতে পারেন। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই। শরীয়তপুরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে 3টি ঘরে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর ও লুটপাট হয়েছে 9টি বাড়িতে। উদ্ধার হয়েছে 3টি অবিস্ফোরিত হাত বোমা। শুক্রবার রাতে শরীয়তপুর সদরের শৌলপাড়া ইউনিয়নের চরগয়নগর এলাকায় ঘটে এই সহিংসতা। স্থানীয়রা জানান, শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ভাসানী খান চলতি মাসের 17 তারিখে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির আরেক নেতা হেলাল উদ্দিনের সঙ্গে ভাসানী খানের বিরোধের সৃষ্টি হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ভাসানী খান ও তার স্ত্রী ওমরা পালনে সৌদি আরবে থাকার সুযোগ নিয়ে তার পরিবার ও সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়েছে। পুলিশ জানায়, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঘর কুপিয়েছে, 2টি বাড়িতে আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026। সম্মেলনে বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং 2026 সালের লক্ষ্য নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের 25 বছরের পথ চলা পূর্ণ করেছে এবং টানা 7বার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সম্মেলনে গ্রাহক সেবা উন্নয়ন, প্রযুক্তি নির্ভর বিক্রয় ব্যবস্থাপনা এবং বিক্রয় টিমের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। খুব শীঘ্রই নতুন কয়েকটি পণ্য বাজারে আনার ঘোষণাও দেওয়া হয় সম্মেলনে। শেষ পর্বে 2025 সালের সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন। আন্তরিক অভিনন্দন। গাজীপুরে স্টেপ ফুটওয়্যারের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার কালীগঞ্জের একটি রিসোর্টে এই মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় খেলাধুলা, বিনোদন আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল কারিগর। কর্মীদের সততা ও পরিশ্রমের কারণেই প্রতিষ্ঠান ভালোভাবে টিকে আছে। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে কর্মীদের মানসিক প্রশান্তি, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। নিজে এসে আমাকে ইন্ট্রোডিউস করে গেলেন আপনাদের কাছে।
So I have a হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উপলক্ষে মেডিকেল কলেজের ক্যাম্পাসে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ক্যাম্পাসে চলে এই অনুষ্ঠানে মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সাবেক শিক্ষার্থীরা গত 25 বছরের গৌরবময় ইতিহাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কলেজটির অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদযাপন নয়, এটি একটি দূরদর্শী প্রকল্প যার মাধ্যমে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের ডেরা ইসমাইল খান শহরের এক বিয়ে বাড়িতে আত্মঘাতী হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। ডেরা ইসমাইল খানের পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে চলমান বিয়ের অনুষ্ঠানের সময় এই বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, বিস্ফোরণের ফলে ঘরের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে। এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি জানান, আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিরা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছিল, আর তাতে মদত দিচ্ছে দেশটির সরকার। অভিযোগ অস্বীকার করে আফগান সরকার বলছে, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ সমস্যা। তেহরানের গতিবিধি নজরে রাখতে গালফ অঞ্চলে মার্কিন নৌবহর অগ্রসর হচ্ছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি এয়ারলাইন্স। আল জাজিরা জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাচ বিমান কোম্পানি KLM ইরান, ইরাক, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের আকাশে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাইয়ে বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে। এদিকে ইরান অভিমুখে নৌবহর পাঠানোর পর এবার দেশটির তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ছদ্মবেশী জাহাজে তেল ও পেট্রোলিয়াম রপ্তানি করে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ও পরমাণু প্রকল্পে কয়েকশো মিলিয়ন ডলার বিনিয়োগ করছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার মাঝেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতে প্রথম দিনের বৈঠকে উল্লেখযোগ্য কোনো সমাধানে আসতে পারেনি ইউক্রেন ও রাশিয়া। ভূখণ্ড ভাগাভাগির ক্ষেত্রে ছাড় দিতে রাজি নয় কোনো পক্ষই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের উপস্থিতিতে আবুধাবিতে চলমান ত্রিপক্ষীয় এই বৈঠকের মধ্যেই ইউক্রেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাজধানী কিয়েভ ও খার্কিভে আহত হয়েছেন বেশ কয়েকজন। রয়টার্স বলছে, যুদ্ধবন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে ইউক্রেনকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সংঘাত থামাতে চাইলে কিয়েভকে পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা দোনবাসের আশা ছাড়তে হবে, এমন শর্ত দিয়ে রেখেছে মস্কো। শনিবার দ্বিতীয় দিনের আলোচনায়ও অঞ্চল ভাগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। শনিবার ফের মিনিয়াপলিসে গুলি চালিয়েছে ফেডারেল এজেন্টরা। এতে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ। এক্স বার্তায় গভর্নর লেখেন, বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলেছেন তিনি। এছাড়া দ্রুত মিনিয়াপলিসবাসীর ওপর আইএস এজেন্টদের নিপীড়ন বন্ধ করতে ও শহরটি থেকে অভিবাসন কর্মকর্তাদের সরিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান ওয়ালজ। এদিকে নিহত 31 বছর বয়সী ব্যক্তি মিনিয়াপলিসের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে একই শহরে আইসি এজেন্টের গুলিতে প্রাণ হারান রেনি গুড নামে এক নারী। এরপর থেকেই শহরটি জুড়ে অভিবাসন কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। So we know that we've gotten some information from DHS saying that there was an individual. The shooting did happen. তীব্র দাবদাহের কবলে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স আয়ার্সে
অন্তত সোমবার পর্যন্ত গরম কমার আভাস নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী নগরীর পাশাপাশি পুরো বুয়েন্স আয়ার্স প্রদেশে গরমে নাভিশ্বাস উঠেছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। গরমে সুস্থ থাকতে ভোর থেকেই হাতে ঠান্ডা পানীয়, পাখা, ছাতা ইত্যাদি সাথে নিয়ে বের হচ্ছে মানুষজন। বছরের এ সময়ে আর্জেন্টিনায় গড় তাপের চেয়ে কিছুটা বেশি গরম পড়েছে এবার। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বিসিবি। বিকল্প ভেন্যুতে খেলতে চেয়ে গেল 2 সপ্তাহে বেশ কয়েকবার আইসিসি ও বিসিসিআই এর সাথে বৈঠকও করেছে বোর্ড, তবে তাতে কাজ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি সময় বেঁধে দিলেও নিজেদের দাবিতে অনড় থাকে বিসিবি। বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সাথে যায় না জানিয়ে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। শেষ কিছু আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ভালো করায় স্কটিশদের অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। দল বদলে গেলেও আসন্ন টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রেখেছে আইসিসি। বাংলাদেশের জায়গায় একই সময় ও ভেন্যুতে খেলতে নামবে স্কটল্যান্ড। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেয়া না হলে খেলবে না পাকিস্তানও। বেশ কিছুদিন ধরে চলা এমন গুঞ্জনের পর এবার মুখ খুলেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। গুঞ্জনের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নেবে বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं कि एक मुल्क के लिए आप कहें कि जी जो मर्जी जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें। और इसीलिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज्यादती हो रही है। बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप में उनको खिलाना चाहिए, वो एक बड़ा स्टेक होल्डर है और उनके साथ ये ज्यादती नहीं होनी चाहिए। देखें, अगर गवर्नमेंट ऑफ पाकिस्तान कहती है कि नहीं खेलना तो वो 22वीं टीम ले आए, फिर जो भी आएगी, बट ये फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान ने करना है। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে এই সিদ্ধান্তের পক্ষে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। সংবাদ মাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে নাজাম শেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তবে দেখার বিষয় পাকিস্তান শেষ পর্যন্ত কী করে। তবে পাকিস্তানের জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে বলেও মনে করেন এই সাবেক চেয়ারম্যান। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে মনে করেন তিনি। নিরাপত্তা শঙ্কায় ভারতে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ, সেটি মানেনি আইসিসি। এ বিষয়ে শুরুতে জাতীয় দলের কার্যক্রম স্থগিতের ঘোষণাও দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী সিরিজ থেকেই খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। শনিবার বিসিবির জরুরি সভা শেষে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এর ফলে 1 বছরেরও বেশি সময় স্কোয়াডের বাইরে থাকা সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ল। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের অন্যতম পরিচালক ছিলেন ইশতিয়াক সাদেক। শনিবার বিসিবি পরিচালকের এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। শনিবার দুপুর থেকে শুরু হয় বিসিবির বোর্ড সভা। সেখানে উপস্থিত না হয়ে ইমেইলের মাধ্যমে ইশতিয়াক পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটা অবশ্য স্পষ্ট নয়। বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইশতিয়াক। পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করায় এই পদেও থাকছেন না তিনি। এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। এ খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।